আমন্ত্রণ রাতের বাংলাদেশ, আপনাদের সাথে রয়েছে আমি শাহেল ইসলাম। আর শুরুতে জেনে দেব শিরোনামগুলো। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দ্রুতই বিদেশে নেওয়া প্রয়োজন, আবারও বললেন বিএনপি মহাসচিব। বিএনপিপন্থী আইনজীবীদের স্মারকলিপি পর্যালোচনার আশ্বাস আইনমন্ত্রীর। 401 ধারার 1 উপধারা মতে সরকার যে কোনো সময় শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারি করে এবং খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। কেউ জানে বেঁচে না থাকুক, এটা আমাদের উদ্দেশ্য নয়, এটুকু আমি বলতে পারি। সায়েন্স ল্যাব মোড়ে হাফ ভাড়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিবাদ, দাবি আদায় 48 ঘন্টার আলটিমেটাম। প্রাণীদেহে করোনার দেশি টিকা বঙ্গভ্যাক্সের সফল ট্রায়াল, মানবদেহে পরীক্ষার অনুমোদন দিল বিএমআরসি। কুমিল্লায় কার্যালয়ে ঢুকে কাউন্সিলর সহ 2 জন খুনের ঘটনায় মামলা হয়নি এখনো, বোমা ও গুলি সহ 3টি অস্ত্র উদ্ধার। এই অস্ত্রগুলো গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে হয়তো ব্যবহার করা হয়ে থাকতে পারে। চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 30 জন বহিষ্কার, 27 নভেম্বর থেকে ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত। মাদক হিসেবে বেচা কেনা হচ্ছে অস্ত্রোপচারে ব্যথা কমানোর ওষুধ অক্সিমরফন। বরিশালের ফার্মেসি থেকে আসছে খোলা বাজারে, জানালো ডিবি। সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া পালানো স্থানীয়দের পাসপোর্টের কার্যকারিতা সাময়িক স্থগিত, ভারতীয় মায়ের রিটের শুনানিতে আদেশ হাইকোর্টের। এছাড়াও রাতের বাংলাদেশে আরো যা থাকছে। শনিবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল, অংশ নেবে 15 ক্লাব, একই গ্রুপে বসুন্ধরা, চট্টগ্রাম আবাহনী, পুলিশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সময় ক্ষেপণ না করে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি, এ মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেশ কদিন ধরে গুরুতর অসুস্থ খালেদা জিয়া। সাংবাদিকরা জানতে চান বিদেশে নিতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে মির্জা ফখরুল বলেন, দলীয় ফোরামে এখনো সিদ্ধান্ত হয়নি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইনের শতাধিক সাংবাদিক অংশ নেন। অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন মির্জা ফখরুল। তাকে অবশ্যই অতি দ্রুত কোনো সময় নষ্ট না করে তাকে বিদেশে তার অ্যাডভান্স সেন্টারে পাঠানোটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, এটা চিকিৎসকদের কথা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়নি বিএনপি। পলিটিক্যাল পার্টির সিদ্ধান্ত তো আপনার অনেক কিছুর উপরে নির্ভর করে, তো এটা আমরা অবশ্যই আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং এগুলো আলোচনা হচ্ছে। এই ব্যাপারে এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি যে আমরা আপনার প্রধানমন্ত্রী অথবা আপনার রাষ্ট্রপতির কাছে আমরা যাবো, এই ধরনের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। মির্জা ফখরুল বলেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব জানান, ক্ষমতাসীনদের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, এটি তাদের দলীয় সিদ্ধান্ত। আমরা বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাব না। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দাঁতের শিরশির অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন। অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিষয়টি মানবিক বিবেচনায় দেখে সরকারকে নজির স্থাপনের আহ্বান জানান তারা। আইনমন্ত্রী বলেছেন, আবেদন পর্যালোচনার পর মতামত দিবে মন্ত্রণালয়। সরকার কারো মৃত্যুর কারণ হতে চায় না। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে সরব বিএনপি জোটসহ পেশাজীবী নেতারা।
এর অংশ হিসেবে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের 15 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে সাক্ষাৎ করে আইনমন্ত্রীর সাথে। স্মারকলিপি দিয়ে তারা বলেন, সাজা স্থগিতের শর্ত ভঙ্গ করেননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে বিদেশে পাঠালে ফৌজদারি কার্যবিধির 401 ধারারও লঙ্ঘন হবে না। 401 ধারার 1 উপধারা মতে সরকার যে কোনো সময় শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারি করে অথবা ফৌজদারি কার্যবিধির ধারা 401-এর 6 উপধারা মোতাবেক বিশেষ আদেশ দ্বারা বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। যে আপনি যে ফাইল ডিসপোজাল করবেন সেই ক্ষেত্রে এই আইনগত মতামতটা নিশ্চয়ই 401-এর উপরে আইনগতভাবে হবে, সেটা আমাদের বিশ্বাস। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে প্রথমে সাহায্য চাই, কথা বলে তাদের জীবন মরণ সংকট বাঁচাতে চাই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে তিনি যাতে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারে, তার এই জীবন মরণ সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বিএনপিপন্থী আইনজীবীদের যুক্তি মতামত শুনে মন্ত্রণালয়ের অবস্থান জানান আইনমন্ত্রী। আমি এটা নিয়ে একটু আলাপ আলোচনা করি, তারপরে এক্সামিন করার পরে অবশ্যই আমরা তো এই যে ফাইলটা এটা আমার সাথে এখন, তো অবশ্যই সেটা আমি এই ফাইলটা ডিসপোজ অফ করি নাই, তার কারণ হচ্ছে যে আপনাদের কথাগুলি শোনার পরে আমরা করব, তো সেই কারণেই আমি এটা রেখেছি। আমরা নিশ্চয়ই এটার দিকটা আমরা দেখব। মন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনা করেই খালেদা জিয়ার সাজা কয়েক দফা স্থগিত করা হয়েছে। যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন সেটাকে মানবিক দিক থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছিলেন। কেউ জানে বেঁচে না থাকুক, এটা আমাদের উদ্দেশ্য নয়, এটুকু আমি বলতে পারি। বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবার 11 নভেম্বর আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই দাবিতে তারা সরকারকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সায়েন্স ল্যাবে অবরোধ শেষে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধে জড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার বেশ কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হন। পরে দুপক্ষই সড়ক ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মিরপুর রোড অশান্ত হতে সময় নিল না একটু। হঠাৎই লাঠিসোঁটা হাতে একদল ধাওয়া দিল খানিক আগেই সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের। ব্যাগ কাঁধে স্কুল কলেজের শিক্ষার্থীদের ছুটোছুটি, মারধরের শিকার হন বেশ কয়েকজন। অবরোধ শেষ করে ফেরার পথে ঢাকা কলেজের উল্টো পাশে পেট্রোল পাম্পে ওই কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন অবরোধকারীরা। এই ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে আসে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। স্কুল ড্রেস পরা এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয় সেখানে। পুলিশ দুই পক্ষকে নিবৃত্ত করে নিজ নিজ ক্যাম্পাসে ফেরত পাঠায়। পাম্পে একটা মোটরসাইকেল ফালানো আছে, এরাই আবার এদেরকে ধাওয়া দিয়েছে। এরা প্রথমে ব্যাক করেছে, এখন আবার তারা যাচ্ছিল, আবার তারাও আবার এসে ধাওয়া দিচ্ছিল। তারা যদি আইন শৃঙ্খলা বিনষ্ট করার মতো ঘটনা ঘটাতে পারতো তাহলে আমরা অ্যাকশনে যেতাম। আমরা দাঁড়িয়েছি, তারা আমাদেরকে রেসপেক্ট করেছে, আমরা বলেছি ভাই চলে যাও, ওরা চলে গেছে। এর আগে দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। হাফ ভাড়া কার্যকর এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি তোলেন তারা। সরকারি প্রজ্ঞাপন জারি করে হাফ ভাড়া কার্যকরের দাবিও তাদের। কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা যোগ দেন এখানে। আমাকে দূর থেকে দেখে বাসে নেয় নাই, গেট লক করে দিছে। যদি বলি যে ভাই ভারত এরকম না, তাহলে খুব খারাপ ব্যবহার করে। হাফ পাসে নিতে চায় না, যখন আমরা দিই তারপর বাইরের সময় গালিগালিজ করে। জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিয়ে হাফ পাস নিশ্চিত করতে হবে। 48 ঘন্টা বিরতি আমাদের না মানা হয়, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি রাখবো, আমরা আন্দোলন চালিয়ে যাব। অবরোধের ফলে রাজধানীর মিরপুর রোডে যান চলাচল ব্যাহত হয়। অনেকে হেঁটেই পার হন সড়কের ওই অংশটা। সড়কের এক পাশে আটকে দেয়া হয় বিভিন্ন কোম্পানির বাসগুলো। গাড়ি বাঁচাবে, সব যাত্রী নামা দিছে, স্টার্টিং থেকে চাবি ভাঙ্গা লয়ে গেছে। রজনীগন্ধা, মালঞ্চ, তরঙ্গ সব কয়টা গাড়িতে আমরা স্টুডেন্ট কাটা দেই। তার কিসের আন্দোলন করতেছে? ওনারা বেতন বাড়াবে তাও করতেছে না, কিন্তু এই যে দেখেন আমরা ভুক্তভোগী। অবরোধ আর ধাওয়ার কারণে সৃষ্ট জনভোগান্তি বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল দেশে তৈরি করোনার টিকা বঙ্গভ্যাক্স।
বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ সফল হয় নৈতিক অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএমআরসি। ভ্যাকসিনের প্রধান পরীক্ষক জানিয়েছেন এখন মানবদেহে প্রথম পর্যায়ের ট্রায়ালের জন্য পুরোপুরি প্রস্তুত বঙ্গভ্যাক্স। মাহফুজ বিশ্বের রিপোর্ট। বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল মেডিকেল রিসার্চ কাউন্সিলে 1 নভেম্বর জমা দেয় গ্লোব বায়োটেক। এই ট্রায়ালেও বঙ্গভ্যাক্স পুরোপুরি সফল বলে জানায় তারা। এরপর বৈঠক করে বিএমআরসির ইথিক্স কমিটি। মূলত সেখান থেকে আসে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনের বিষয়টি। মঙ্গলবার তা আনুষ্ঠানিকভাবে জানায় নিয়ন্ত্রক সংস্থা। সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ফেজ 1 ট্রায়ালের জন্য ইথিক্যাল ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। এর আগে যে ওই প্রক্রিয়াগুলো ওনারা করছেন, এর আগে প্রাণী দেহে পরীক্ষা করছেন। এটা অল্প জনের ভিতরে ওনারা দিবেন, দিয়ে দেখবেন এর টক্সিসিটিটা, দেখবেন যে এর বিষক্রিয়া কেমন, মান আদৌ দেওয়া যায় কিনা, দেখার পরে তারপরে এর ডোজ, কার্যকারিতা এগুলি দেখার জন্য আবার ফেজ 2 ট্রায়ালের জন্য ওনারা আবেদন করবেন। 1 ডোজের টিকাটি মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান গবেষক। বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাথে যোগাযোগ করেই পরবর্তী কাজ করবে টিম বঙ্গভ্যাক্স। ঔষধ প্রশাসন অধিদপ্তরে যে ন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যাডভাইজারি কমিটি আছে, তাদের কাছে এখন আমরা এথিক্যাল রেগুলেটরি অ্যাপ্রুভালের জন্য অনুমোদন চাইব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিশেষ কমিটি আমাদেরকে যখন রেগুলেটরি অ্যাপ্রুভালটি দিবে, অর্থাৎ আমাদেরকে কাজ করার চূড়ান্ত অনুমোদনটি প্রদান করবে। আমাদের সমস্ত প্রস্তুতি আছে। আমরা আশা করছি আমরা তারপর পরই এই বহুল প্রতীক্ষিত ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালটি মানুষের শরীরে এদেশে শুরু করতে পারবো। বিএমআরসির শর্ত মেনে আগস্ট থেকে অক্টোবর 3 মাস বানরের দেহে টিকাটি পরীক্ষামূলক প্রয়োগ করে গ্লোব বায়োটেক। এখন মানবদেহে 3 দফা ট্রায়াল সফল হলেই বাণিজ্যিকভাবে বাজারে আসবে দেশে উৎপাদিত করোনার প্রথম টিকা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছর থেকে দেশে করোনার টিকা উৎপাদন শুরু হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানীর ডিআরইউতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এছাড়া আরো অনেকগুলি 2-3টা কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা বেসরকারি খাতে টিকা নিয়ে কাজ করতেছে। বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে এবং ওটার জন্য যা যা করার ওটার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও উদ্যোগগুলি নেওয়া হচ্ছে। আমি কিন্তু বিশ্বাস করি আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কুমিল্লার দুর্বৃত্তের গুলিতে 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেল সহ 2 জন নিহতের ঘটনায় এখনও কেউ আটক হয়নি, মামলাও হয়নি। ময়নাতদন্ত শেষে দুপুরে নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন হয়। এদিকে ঘটনাস্থলের পাশের এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 3টি আগ্নেয়াস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এসব অস্ত্র কিলিং মিশনে ব্যবহার করা হয়। প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেল সহ 2 জনকে হত্যার প্রতিবাদে উত্তপ্ত কুমিল্লার পাথুরিয়াপাড়া। দফায় দফায় বিক্ষোভ মিছিল, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে কাউন্সিলর সোহেলের মরদেহ বাড়িতে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পরিচিত জনেরা। পরিবারের দাবি, মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় প্রাণ দিতে হয়েছে সোহেলকে। শাহ আলম আছে, সাব্বির আছে, তারপরে জিয়ার সুরের নামে একজন আছে। তারা আইসা নির্মমভাবে গুলি করছে। তারা বিভিন্ন অন্যায় অত্যাচার করত, বিভিন্ন কিছুর সাথে জড়িত ছিল, উনি প্রতিবাদ করত। বাদজোহর পাথুরিয়াপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোহেলকে। হামলায় নিহত ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হরিপদ দাসের সৎকার সম্পন্ন হয় টিক্কারচর শ্মশানঘাটে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজনৈতিক সহকর্মীরা। এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন প্লাস নিরাপত্তা বিধানে সে শক্ত একটা অবস্থান নিয়ে এখানকার নিরাপত্তা বিধানে সে কাজ করেছে এবং এর থেকে হয়তো কারোর মাঝে দ্বন্দ্বের জায়গা হয়তো তৈরি হয়ে থাকতে পারে। আমি যদি এখন এই ব্যাপারে সিরিয়াস কিছু বলতে যাই তাহলে দেখা যাবে মানুষের বাড়িঘর ভাঙা শুরু হয়েছে। ধৈর্য ধরতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। আমরা চাইব, অবশ্যই চাই যে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। এদিকে ঘটনাস্থলের পাশের এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, 15-20টি বোমা সদৃশ বস্তু ও কালো পোশাক উদ্ধার করেছে পুলিশ। কর্মকর্তাদের ধারণা এসব অস্ত্র কিলিং মিশনে ব্যবহার করা হয়। ধারণা করছি এই অস্ত্রগুলো গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে হয়তো
ব্যবহার করা হয়ে থাকতে পারে। একাধিক টিম কাজ করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আসামি গ্রেপ্তার। সোমবার বিকেলে 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেলের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুলিতে প্রাণ হারান কাউন্সিলর সোহেল ও হরিপদ। জাহিদ হাসান, যমুনা নিউজ। বাড়ল মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের ব্যয় ও মেয়াদ। সরকারের ফার্স্ট ট্র্যাকে এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় বাড়ছে প্রায় 16,000 কোটি টাকা। একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে এই ব্যয় প্রস্তাব। জিডিপির ভিত্তিপ্রস্তর পরিবর্তন করায় অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে হয়েছে $411 বিলিয়ন। একই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয়, যার আকার $2,554। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে চলছে মহা কর্মযজ্ঞ। 2012 সালে শুরু হওয়া সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ড এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় বাড়ানো হয়েছে এই প্রকল্পের ব্যয় এবং মেয়াদ। মূল বরাদ্দ থেকে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছে 15,870 কোটি টাকা। এখন মোট ব্যয় দাঁড়াচ্ছে 51,000 কোটি টাকা। বাস্তবায়ন সময়ও বাড়ছে প্রায় 3.5 বছর। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র তত্ত্বাবধানে পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। উনি বলছেন যে সমস্ত কার্যক্রম এটা মিলে এবং সোনাদিয়া যে পর্যটন কেন্দ্র হচ্ছে সব মিলে একটা অথরিটি করে কোঅর্ডিনেশন করবে সবগুলো। মাতারবাড়ি আপনারা জানেন একটা বিশাল ইকোনমিক বন্দর হয়ে যাচ্ছে, পোর্ট হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা কোল ফায়ার্ড 1200 মেগাওয়াটের একটি প্ল্যান্ট সহ আরও ডিপ সি এটা সেটা অনেক কিছু এখানে আছে। এটা একটা হাব বাংলাদেশের। হাওর অঞ্চলে অবকাঠামো উন্নয়নে হাতে নেওয়া হয়েছে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এর ফলে মসৃণ হবে সুনামগঞ্জ এবং নেত্রকোনার মধ্যে যাতায়াত। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় 3,500 কোটি টাকা। সড়ক সেতু বিভাগের অনাপত্তি পাওয়ার পরে ডিপিপি তৈরি করা হয়েছে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী ওইটা রিপিট করেছেন, বলছেন যে কাজ করো, চমৎকার কাজ, ভালো কাজ হাওরে আমরা করতে চাই, কিন্তু সমন্বয় করে যোগাযোগ করে তাদেরকে সঙ্গে নিয়ে ভাই টু ভাই মিলে বুঝে করো। জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করায় দৃশ্যমান হয়েছে অর্থনৈতিক সব খাতের উন্নয়ন। বেড়েছে আকার, মাথাপিছু আয় এবং শিক্ষার হার। ইতিমধ্যে নতুন নতুন অনেক ব্যবসা বাণিজ্য এসছে, তার ফলে আমাদের জালটা বিস্তৃত হয়ে গেছে। ফলে প্রথম কি হয়েছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে গেছে। মোট 29,344 কোটি টাকার 10টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনুমোদন দেয় একনেক। 30টার মতো প্রস্তাব আছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও সমন্বয় করা হবে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দর ওঠানামার দিকে সতর্ক নজর রাখছে সরকার। যেমন আমেরিকান মার্কেটে জ্বালানি দাম কমছে, বাট এদিকের এশিয়ান মার্কেটে কমে না। আমরা যে মার্কেটে প্লেট ধরি সেখানে ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট করে না। সো ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা ডিজেল, আমরা যেমন এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে 3বার দাম কমাইছে, আমরা তেলের দাম কমাইছে না, কমবে। আবার যখন পৃথিবীতে দাম কমবে অবশ্যই আমরা কমাবো, আবার যখন বাড়বে তখন আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাব। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে 30 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই সাথে 28 দিন বন্ধ থাকার পর আগামী 27 নভেম্বর থেকে ক্লাস এবং পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন্ধ থাকবে ছাত্রাবাস, নিষিদ্ধ থাকবে ছাত্র রাজনীতিও। দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হয় এসব সিদ্ধান্ত। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুপক্ষের মধ্যে এমন সংঘাত এবং সংঘর্ষের ঘটনা যেন নিত্যদিনের। সর্বশেষ গত 29 ও 30 অক্টোবর 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ক্যাম্পাস। এক পক্ষের হামলায় মাথার হাড় ভেঙে যায় মাহাদিয়া আকিব নামে এক শিক্ষার্থীর। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে মূলত গেল 2 বছর ধরে ছাত্রলীগের বিবদমান 2টি পক্ষের আধিপত্যের জের ধরেই ঘটেছে একের পর এক সংঘাতের ঘটনা। এসব ঘটনায় জড়িত থাকার অপরাধে 30 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায়। 8 জনকে 2 বছর, 2 জনকে 1.5 বছর
এবং 20 জনকে 1 বছর। টোটাল 30 জন ছাত্র এবং একজন অলরেডি ইন্টার্নি হয়ে গেছে, তো ইন্টার্নি ডক্টরটি সহ 31 জন। 28 দিন বন্ধ থাকার পর আগামী 27 নভেম্বর থেকে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বন্ধ থাকবে ছাত্রাবাস। সমস্ত মারামারিগুলি আসলে হোস্টেল কেন্দ্রিক হচ্ছে, অতএব আপাতত সিদ্ধান্ত হয়েছে যে আমরা হোস্টেল বন্ধ রাখবো। যেহেতু আসলে আমরা কলেজ না খুলে পারছি না, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তাই বিশৃঙ্খলা এড়ানোর জন্য এটাই সর্বসম্মতিক্রমে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। এর আগে চলতি বছরের মার্চ থেকে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিলের সভায় বহাল রাখা হয় এই সিদ্ধান্তও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা হয়েছে। দুপুরে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মেহেদী হাসান। তিনি জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের আদালতে মামলাটি হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। যশোর শিক্ষা বোর্ডে আর্থিক কেলেঙ্কারি ঘটনায় বোর্ড চেয়ারম্যান মোল্লা আমির হোসেন ও সচিব আলিয়ার রেজাকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে সংযুক্ত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। সেই সাথে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিবকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহীর AHM কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক সরকার সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। যশোর শিক্ষা বোর্ডে 36টি চেক জালিয়াতির মাধ্যমে 7 কোটি টাকা আত্মসাতের ঘটনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সাদিকা সাইদের 3 বছরের শিশুকে নিয়ে বাংলাদেশি বাবা সাইনুরের দেশ ত্যাগের ঘটনায় শিশুর দাদাকে আগামী 7 ডিসেম্বর তলব করেছেন হাইকোর্ট। একই সাথে তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। সাইনুরের পাসপোর্টের কার্যকারিতা সাময়িক স্থগিত করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ভারতীয় নাগরিক সাদিকার আকুতি তার 3 বছরের শিশুকে ফিরে পাওয়ার। আমি রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ অনারেবল কোর্টকে, বাংলাদেশ গভর্নমেন্টকে আর সবার বাংলাদেশ মানুষকে, প্লিজ হেল্প মি রেস্কিউ মাই সান। আমি দেখতে চাই আমার বাচ্চাকে, প্লিজ হেল্প মি। সন্তানকে নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ উপেক্ষা করে শিশু শানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যান সাদিকার সাবেক স্বামী সানিউর। এতে আদালত অবমাননার রুল জারি করে ক্ষুব্ধ হাইকোর্ট বেঞ্চ 7 ডিসেম্বর শিশুটির দাদাকে তলব করেছেন। কোর্ট কন্টেম্প প্রসিডিং ড্র করেছেন এই সাদিকার ফর্মার হাজব্যান্ডের বিরুদ্ধে। সাদিকার ফর্মার শ্বশুর তাকে 7/12/2021 কোর্টে আসতে বলেছে টু এক্সপ্লেন অ্যাবাউট হিজ ফলস জিডি। শিশুটির দাদা TM নবী যেন দেশ ত্যাগ করতে না পারে এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই সাথে বাবা সানিউরের বাংলাদেশি পাসপোর্টের কার্যকারিতাও সাময়িক স্থগিত করা হয়েছে। শাহিনুর শেখের যে বাংলাদেশি পাসপোর্ট আছে সেই পাসপোর্টটাকে বাজেয়াপ্ত করা হলো এবং TI নবী যাতে বিদেশে না যেতে পারে সেই জন্য নিষেধাজ্ঞা আরোপ দিয়েছেন। একই সঙ্গে ফেসবুকে উচ্চ আদালত নিয়ে অবমাননাকর মন্তব্য করায় দাদাকে ব্যাখ্যাও দিতে বলা হয়েছে 7 ডিসেম্বর। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। অস্ত্রোপচারের আগে পরে রোগীর ব্যথা কমাতে ব্যবহৃত হয় মরফিন জাতীয় ওষুধ। ওষুধটির কাঁচামাল আমদানি থেকে শুরু করে উৎপাদন কেনাবেচায় আছে কঠোর বিধিনিষেধ। সব উপেক্ষা করে এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে ওষুধটি, কারণ অক্সিমরফিন এখন ব্যবহার হচ্ছে মাদক হিসেবে। এ নিয়ে অনুসন্ধান চালিয়ে 2 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। নার্কো ড্রাগস অক্সিমরফিন। সরকারের কাছে ওষুধটির কাঁচামাল ব্যবহারেরও হিসাব দিতে হয় কোম্পানিকে। শুধু তাই নয়, এই ওষুধ বিক্রি করতেও লাগে আলাদা লাইসেন্স। যে কোনো ফার্মেসিতে বিক্রির সুযোগ নেই। এগুলো তদারকির দায়িত্বে ঔষধ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু স্পর্শকাতর ওষুধটি পাওয়া যাচ্ছে খোলা বাজারে। 20,000 অক্সিমরফিন ট্যাবলেট সহ সংঘবদ্ধ চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 20টি ট্যাবলেটের দাম 400 টাকা হলেও 2 থেকে 2,500 টাকায় বিক্রি করছিল তারা। একটা ইউফোরিক ড্রাগ টাইপের, এবং এটা খেলে আপনার মস্তিষ্কে আনন্দ অনুভূত হয় এবং ব্যথা চলে যায়। তো এইটা বেশ, আপনি জানেন যে মরফিন, প্যাথিড্রিন এইগুলা মাদকসেবীদের কাছে বেশ জনপ্রিয়, স্টুডেন্টদের কাছে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে।
কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম পেয়েছি আমরা, সেখানে এই দুঃখজনক হলো যে এখানে এই জিনিসগুলো বেশি চলে। বাংলাদেশে ওষুধটি উৎপাদনের অনুমতি রয়েছে কেবল একটি মাত্র ফার্মাসিউটিক্যালসের। সারা দেশের 15 জেলায় 120টি দোকানে বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না ওষুধটি। এর মধ্যে বরিশাল জেলাতেই আছে 50টি দোকান। তদন্তে মিলেছে বরিশালের এসব ফার্মেসি থেকে খোলা বাজারে আসছে অক্সিমরফন। এটা ঢাকাতে লাইসেন্সের সংখ্যা মাত্র 87, যেখানে বরিশালে প্রায় 50টি সংস্থাকে এই লাইসেন্স দেওয়া হয়েছে এবং মূলত ক্যান্সার পেশেন্ট যাদেরকে টার্মিনাল ক্যান্সার যেটা বলা হয় একদম লাস্ট স্টেজে, যখন ব্যথা সহ্য করতে না পারে তখনই কিন্তু এই ধরনের ট্রাকগুলি দেওয়া হয়। তো এটা যে বরিশালে এত বেশি কেন, ঢাকায় এত কম কেন, এটা অবশ্য যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তারাই বলতে পারবে। এই ওষুধ মাদক হিসেবে ব্যবহারের খবর পেয়ে উদ্বেগ জানিয়েছেন ঔষধ প্রযুক্তি সংশ্লিষ্টরা। রেগুলেটরি বডিকে আরেকটু সক্রিয় হতে হবে, শক্তিশালী হতে হবে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি, যেটা সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে যদি ওষুধটা তৈরি হয় এবং নিয়ন্ত্রিত উপায়ে বিপণনটা হয়, বাইরে থার্ড পার্টির হাতে এটা যাওয়ার সুযোগটা তখন কমে যাবে। এ নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও সতর্ক হবার পরামর্শ পুলিশ ও বিশেষজ্ঞদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভাইবা ল কিং মানে কেউ মানুক না মানুক, নিজে ভেবে নাও তুমি রাজা। এই নামে ফেসবুকে গ্রুপ খুলে কিশোর গ্যাং গড়ে তুলেছে মোহাম্মদপুরের কিছু কিশোর। এরা পেশায় হেল্পার, হোটেল বা নির্মাণ শ্রমিক, কিন্তু সেটার আড়ালে এই গ্রুপের সবাই ছিনতাই, চাঁদাবাজির সাথে জড়িত। গ্রুপটির 9 সদস্যকে আটক করেছে র্যাব। ঢাকার মোহাম্মদপুর এলাকায় আরও 5 থেকে 6টি কিশোর গ্যাং সক্রিয় বলে জানিয়েছে এই বাহিনীটি। দেশীয় অস্ত্র রামদা নিয়ে টিকটক লাইকিতে মত্ত এক কিশোর। সেই অস্ত্র নিয়ে আবার ছিনতাই, চাঁদাবাদির জন্য ধাওয়া করে একই কিশোর। সিসিটিভির ফুটেজে দেখা যায় ওই কিশোরের সাথে হামলায় অংশ নেয় আরও 8-9 জন। দেশীয় অস্ত্রধারী গ্রুপটির নাম ভাইবা ল কিং। মোহাম্মদপুর এলাকার বিভিন্ন উদ্যান, খেলার মাঠ ও অলিগলি কেন্দ্রিক ত্রাস সৃষ্টি করে আসছিল এই গ্রুপ। সবশেষ সোমবার বিকেলে একটি ছিনতাই করে পালানোর পর র্যাবের কন্ট্রোল রুমে অভিযোগ পেয়ে সাঁড়াশি অভিযান শুরু হয়। অভিযানে গ্রুপের 9 সদস্যকে আটক করা হয়। চাঁদাবাজি এবং ত্রাস এবং সাম্প্রতিক সময়ে তাদের যে কাছ থেকে জানা যায়, তারা বিভিন্ন ব্যাংকের সামনে তারা নিয়মিত অবস্থান করত। যে ব্যাংক থেকে কেউ অর্থ সংগ্রহের পরে যাত্রাকালে তাদের কাছে ছিনতাইয়ের একটি অপপ্রয়াস তাদের মধ্যে ছিল। শুধু এই গ্রুপ নয়, রাজধানীর ঘনবসতিপূর্ণ মোহাম্মদপুর আদাবরে আরও কয়েকটি গ্রুপ সক্রিয়, যারা দফায় দফায় তাদের গ্রুপের নাম পাল্টে অপকর্ম চালায়। র্যাব জানায় এদের নিজস্ব পেশার আড়ালে মাদক সেবনের জন্য চালাতো এসব অপকর্ম। তাদের বক্তব্য হচ্ছে, আমাদের যার যেই অবস্থানেই থাকুক, আমাদের নিজেদেরকে আমাদের সব কিং মনে করতে হবে। এটা হচ্ছে ওদের গ্রুপের মোটো বলেন বা শানের নজর বলেন, এভাবেই তারা মূলত কাজ করে আসছে। সেখানে নির্মাণ শ্রমিক আছে, বিভিন্ন কর্মচারী রয়েছে দোকানের। তারা একটি গ্যাং গ্রুপের, কিশোর গ্যাং গ্রুপের তারা ছিল, লেভেল হাই গ্যাং। সেখানে 2017-18 সালে তাদের মধ্যে অন্তর্গোন্দল হয় এবং তারা মূলত বিভিন্নভাবে বিভক্ত হয়। র্যাব বলছে এলাকা ভিত্তিক এসব অপরাধীদের নিয়ে থানায় কেউ অভিযোগ করতে চায় না, তাই কোনো ঘটনার ভুক্তভোগী হলে দ্রুত পুলিশ বা র্যাবকে জানাতে বলেছেন কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস 2021 উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং 2020-21 সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই অনুষ্ঠান হয়। এতে 2020-21 সালে শান্তিকালীন সময় প্রশংসনীয় বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 6 জনকে অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক দেওয়া হয় 20 জনকে। পদক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সরকার ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাবে সেনাবাহিনী। তিনি ছাড়াও অনুষ্ঠানে ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী সংগঠিত হয়ে কেবল কলেবরেই বৃদ্ধি পায়নি, সেই সাথে দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সমস্ত উন্নয়ন, আধুনিকায়নের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 15 ক্লাবের অংশগ্রহণে 27 নভেম্বর থেকে শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল। গ্রুপ অফ ডেথ ডিতে বসুন্ধরা কিংস খেলবে চট্টগ্রাম আবাহনী ও পুলিশ এফসির বিপক্ষে। এছাড়া সি গ্রুপে সাইফ স্পোর্টিং, মোহামেডান মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ফুটবলের নতুন মৌসুম দুয়ারে কড়া নাড়ছে। মাঠের লড়াই শুরুর আগে বাফুফে ভবনে হলো গ্রুপ ভাগ ও লোগো উন্মোচন। ফুটবলেও এলো নতুন স্পন্সর।
15 দলের টুর্নামেন্টে গ্রুপ অফ ডেথ ডি, যেখানে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী, পুলিশ এফসি। একই গ্রুপে নৌবাহিনীও। নৌবাহিনীর অনেকে আবার ক্লাব দলকে বাদ দিয়ে টুর্নামেন্টে খেলবেন সার্ভিসেস দলের হয়ে। এছাড়াও সি গ্রুপেও সাইপ স্পোর্টিং, মোহামেডান, মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনী। এখানেও জমজমাট লড়াইয়ের আভাস। শেখ জামাল ও শেখ রাসেল খেলবে একই গ্রুপে। এই বি গ্রুপের বাকি 2 দল উত্তর বারিধারা ও বিমান বাহিনী। এই গ্রুপে 3 দল, বাড়তি সুবিধা পাচ্ছে আবাহনী। তাদের বাকি 2 প্রতিপক্ষ রহমতগঞ্জ ও পেশাদার লীগের নতুন দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। দেশীয়দের সাথে এই মৌসুমে হেভিওয়েট বিদেশিদের অন্তর্ভুক্তি দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস। কিন্তু ম্যাচগুলো হবে কমলাপুর স্টেডিয়ামে, তাতে রং হারানোর শঙ্কা। আমরা যদি সব ক্লাবকে এই টুর্নামেন্ট করার জন্য সিলেটে নিয়ে যাই, যে ব্যয়বহুল কমিউনিকেশন এবং এর মধ্যে যে কোভিড, সব মিলে কিন্তু আমরা এটার হাইপটা উঠাইতে পারবো না। ঢাকায় যতটুকু জায়গায় থাকি না কেন, আজকে আপনারা সংবাদ মাধ্যমের ভাইরা বসার জায়গা পাচ্ছেন না। সিলেটে গেলে কিন্তু এই অবস্থা হবে না। তা যাই হোক, ওটা আমাদের ক্ষুদ্র ভুল। এবছর আয়োজক হিসেবেও ব্যতিক্রম বাফুফে। সূচি পরিবর্তন নয়, নির্ধারিত সময়ে শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। সাথে পেশাদার লীগের দলগুলোকে নিয়ে বয়সভিত্তিক আয়োজনেও মনোযোগী ফেডারেশন। আমাদের আন্ডার 18 অথবা আমরা বয়সটাকে বেঁধে দেবো কোন বয়সে দিলে যে প্লেয়ারগুলো তারা খুব সহজে পাবে। যেমন আমাদের অনেক বয়সভিত্তিক টুর্নামেন্ট হয়ে থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ। তা আমরা এই বছর অবশ্যই আমরা বয়সভিত্তিক খেলাগুলো আমরা আমাদের যারা পেশাদার লিগে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা জানিয়েছি, তারা খেলার জন্য রাজি হয়েছেন। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এটা ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।